হ্যালো, হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। ঠিক আছে।
বলবো, আপনার মাইকটা মনে হয় বন্ধ আছে। হ্যাঁ ঠিক আছে। ও উম, সুশীল, তুমি ভালো করেছো যে বলে দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, আমি তো বুঝতেই পারিনি। এবার শোনা যাচ্ছে কি? এবার শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। শুভ সন্ধ্যা। আজকে আমাদের একটা শুরুর দিন, যেটা হচ্ছে আমরা ডায়াবেটিসের এগেনস্টে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। যুদ্ধ ঘোষণা করেছি ডায়াবেটিসের এগেনস্টে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ, যে রোগটি কিন্তু আমাদের যদি শরীরে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইল যে অন্যান্য আরো যে ডিজিজ আছে, সেই ডিজিজগুলো আমাদের শরীরে হবে, এবং তাতে আমরা একটা একটা করে অঙ্গহানি আমাদের হবে। তো আমরা যদি ডায়াবেটিসকে যদি নির্মূল করতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রচুর রোগ আর আমাদের থাকবে না। হ্যাঁ, আমরা খুব সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারবো। তো যাই হোক, আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো ডাক্তার নই, আমি কোনো নিউট্রিশনিস্ট নই, কিন্তু আমার অভিজ্ঞতা 3 বছর ধরে আমি যা পেয়েছি সেইগুলোই আপনাদের কাছে বলবো। জাস্ট আজকে একটা ওয়েলকাম অ্যাড্রেস, আর কিছু নয়। তারপরে আমাদের পরবর্তী প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো আমি অ্যানাউন্স করে দেবো। আপনারা সবাই আসুন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা কিন্তু ডায়াবেটিসকে জয় করতে পারবো ওষুধ ছাড়া। ওষুধ ছাড়া, শুধু খাদ্যের আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে আমরা নিশ্চয়ই পারবো আমাদের ডায়াবেটিস থেকে আমরা মুক্ত হতে পারবো। এবং ভবিষ্যতে যারা প্রি ডায়াবেটিক আছেন, তাদের যাতে ডায়াবেটিক না হয়, সেই সেই চেষ্টাই আমরা করব। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সফল হবই। তো যাই হোক, আমি এই ডায়াবেটিস রোগটা সম্বন্ধে জানতে গিয়ে আমি বহু জায়গায় আমি বহু রিসার্চ পেপার পড়েছি। হ্যাঁ, পড়ার পর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতাই আমি আপনাদের কাছে শেয়ার। এবং আমি প্রায় প্রায় আমি 10 জনকে আমি ডায়াবেটিস মুক্ত করতে পেরেছি। এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। সেই জন্য আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে আমি কিন্তু পারবো আরো সবাইকে ডায়াবেটিস থেকে মুক্ত করতে পারবো। সেটা আপনাদের ইচ্ছে। আমি যেরকম ভাবে মুক্ত হয়েছি আর অন্যান্যরা যেভাবে মুক্ত হয়েছে, সেইগুলো আমি আপনাদের সামনে আজকে ইন ব্রিফ বলবো, ছোট করে বলবো। ঠিক আছে, তার আগে আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমি বলে দেবো। তাহলে আমি একটু বলি, ছোট করে বলি যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস হচ্ছে রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায়, নির্দিষ্ট পরিমাণের তুলনায় যদি শর্করা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রবলেম শুরু হয়, এবং আমাদের রক্ত মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়। এবং আমাদের যে ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস তৈরি করে, যে ইনসুলিনটা বিটা সেলটা তৈরি করে, প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল থাকে, সেই বিটা সেল হচ্ছে ইনসুলিনটা তৈরি করে। সেই ইনসুলিন তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। ওই অতটা রক্তকে ওই ওই গ্লুকোজটাকে মেটানোর জন্য, গ্লুকোজটাকে যাতে নিউট্রাল করা যায়, সেটা করতে পারে না। এখন প্রথমে বলে রাখি যে বিটা কোষটা কি এবং প্যানক্রিয়াসটা কি কাজ করে। আমাদের প্যানক্রিয়াস খুব গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, ছোট্ট একটি অঙ্গ। সেই মানে প্যানক্রিয়াসের মধ্যে থাকে বিটা সেল। সেই বিটা সেলের কাজটা কি? বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন উৎপাদন করা। ইনসুলিনটা কি কাজ করে? ইনসুলিনটা হচ্ছে আমাদের যে শরীরের রক্তে যে শর্করাটা যায়, সেই শর্করাটাকে ওই বিটা সেল যে ইনসুলিনটা তৈরি করে, সেই ইনসুলিনটা রক্তের মধ্য দিয়ে বয়ে এনে বিভিন্ন কোষে সরবরাহ করে। সেই কোষে সরবরাহ করার পর সেখানে আমাদের মেটাবলিজম হয়, এবং তারপরে আমরা এনার্জিটা পাই। নাহলে আমরা কিন্তু কোষে যদি না পৌঁছাতো আমাদের শর্করাটা, আমরা কিন্তু এনার্জি পেতাম না। এবার যদি কেউ শর্করা এত বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে ফেলে, তাতে তো শর্করা ঢুকে যাচ্ছে আমাদের শরীরে। আমাদের শরীরে লিমিট কি আছে? আমাদের শরীরে লিমিট আছে 5.6 গ্রাম। এর বেশি শর্করা আমাদের এতে যেন না থাকে। তো 5.6 এর উপরে যদি পৌঁছে যায়, বেশি যদি হয়ে যায়, তখন ইনসুলিনকে বেশি পরিমাণে উৎপন্ন করতে হয়, বিটা কোষকে ইনসুলিন প্রচুর পরিমাণে উৎপন্ন করতে হয়, এবং সেই ইনসুলিনটা
ওই যে এক্সেস সেগুলোকেও ও সরিয়ে নিয়ে আসে, সরিয়ে নিয়ে এসে কোষে কোষে পৌঁছে দেয়। তো এইরকম করতে করতে ও যদি দেখে যে এত বেশি শর্করা ওখানে চলে আসছে, তখন ও কাজ করতে 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 কর্মক্ষমতা হারিয়ে ফেলে। কর্মক্ষমতা, একটা লোককে যদি আমি বেশি বার করে কাজ করতে বলি যে যা ভাই তুই বাগানটা কুপিয়ে আয়, আবার যা 10 মিনিট পরে বললাম যে না না বসতে হবে না, তুই আবার কর, হ্যাঁ, এরকম যদি করা হয়, সেক্ষেত্রে কি হয়, তার কর্মক্ষমতা নিশ্চয়ই সে হারাবে। তো এক্সেস যদি কাজ করতে হয়, তাহলে কি হয়, যেটা সেটা হচ্ছে ইনসুলিন কর্মক্ষমতা হারায়। মানে বিটা কোষ ইনসুলিন তৈরি করতে 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 আর বিটা কোষ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, আর ইনসুলিন সেই পরিমাণে তৈরি করতে পারে না। তাহলে কি হয়, ইনসুলিন যদি তৈরি করতে না পারে, তাহলে রক্তটা গাঢ় হয়ে যায়, রক্তের মধ্যে শর্করা থেকে যায়, এবং আমাদের প্রভূত পরিণত শর্করাগুলো কোথায় যাবে, শর্করাগুলো রক্তের মধ্যে থেকে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে জমতে আরম্ভ করছে। কোথায় জমতে আরম্ভ করবে, লিভারে জমতে আরম্ভ করবে, ফ্যাটি লিভার হয়ে গেল, তারপরে আলটিমেট কিডনিতে যাবে। সব জায়গায় কিন্তু এই কার্বোহাইড্রেট, এই শর্করাগুলো এইভাবে ডিপোজিশন হওয়া শুরু হবে। ডিপোজিশন হলে বিভিন্ন রকমের রোগ, ফ্যাটি লিভার থেকে আরম্ভ করে সব কিডনি সবকিছু অ্যাটাক করবে। আবার চোখে চলে যাবে, চোখে রেটিনোপ্যাথি যেটাকে বলে, হ্যাঁ, চোখের যে রোগটা হয়, দৃষ্টিশক্তি হারায়, সেই জিনিসটাও হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে বুঝতে পারছি যে যদি আমাদের যদি বিটা কোষ যদি উইক হয়ে পড়ে, বিটা কোষ যদি মারা যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইনসুলিন আমাদের উৎপন্ন হবে না, বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে। রেজিস্ট্যান্স হয়ে গেলে ইনসুলিন তাহলে তখন কাজ করবে না। তাহলে আমাকে যেটা করতে হবে, যে আমাদের রক্তে যে গ্লুকোজের ফ্লাডিংটা হয়, যে গ্লুকোজের বন্যাটা হয়, সেইটাকে আমাকে আটকাতে হবে। এটাই হচ্ছে মেন ডায়াবেটিস আটকানোর একমাত্র রাস্তা, হচ্ছে আমার শরীরে যেন গ্লুকোজ ফ্লাডিংটা না হয়। গ্লুকোজ আমার যাবে, গ্লুকোজ না হলে তো আমি এনার্জি পাবো না, আমাকে কার্বোহাইড্রেট খেতে হবে, কিন্তু শরীরের মধ্যে যেন আমার এই গ্লুকোজ ফ্লাডিংটা না থাকে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য করতে হবে হাই ফাইবার, আমাকে কার্বোহাইড্রেট খেতে, কার্বোহাইড্রেট যদি খাই আমি, হাই ফাইবার খেতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে, আমাকে অন্যান্য জিনিসগুলোকে বাড়াতে হবে, যেমন ফ্রুটস এগুলোকে বাড়াতে হবে, শাকসবজিকে বাড়াতে হবে। এইভাবে আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করব। তো এখন আমার তো ধরো ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে ডায়াবেটিস ডাক্তারদের কাছে যদি আমি যাই, ডাক্তাররা বলবে না, এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, এটা একটা কর্পোরেটের বিরাট বড় ব্যবসা। হ্যাঁ, এটা ডাক্তার কোনোদিনই বলবে না যে তুমি ওষুধ ছাড়া তুমি বাঁচতে পারবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি, যেটা হচ্ছে আমাদের কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে আমরা শুধু খাবারে একটু পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের ডায়াবেটিস কমাতে পারি। তো সেটা কোনো ডাক্তার বলবে না, এবং ডাক্তার নিউট্রিশনের ব্যাপারটা ওদের পড়ানোও হয় না। হ্যাঁ, ওদের কিন্তু রোগ হয়ে গেলে তার কি করে হয়, সেটা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে, এছাড়া আর কোনো ওনাদের কিছু পার্ট নেই। যার জন্য ডাক্তাররা বলতে পারবেন এটা আমাদের কোনো দোষ নয়, এটা এরকমই ব্যাপার। আমাদের যখন কিছু হয়ে যায়, রোগ হয়ে যায়, তাই সেই রোগের ট্রিটমেন্টটা কি করে কেমিক্যাল ওষুধ দিয়ে ঠিক করা যায় সেটাই করে। কিন্তু এই কেমিক্যাল ওষুধ, যে মেটফরমিন বা যে ধরনের ওষুধগুলো ইউজ করা হয়, সেটা এত ক্ষতিকারক, আলটিমেট সেটা কি করে, বিভিন্ন জায়গায় আমার ক্ষতি করে, বিভিন্ন অঙ্গ ক্ষতি করে। যেমন ক্ষতি করে কি, মেইন অঙ্গ যেটা ক্ষতি করে সেটা হচ্ছে কিডনিতে গিয়ে ওটা কিন্তু আঘাত করে। তো মেটফরমিনের যে কোনো ওষুধ, যে কোনো, আমি যদি ব্লাড প্রেশারের যদি আমি ওষুধ খাই, সেটাও আলটিমেট কিডনিতে মারবে। ফার্স্ট আমাকে অ্যাটাক করবে কিডনি, তারপর তো চোখ আছে, বিভিন্ন জায়গায় আছে, ফ্যাটি লিভার আছে, সব জায়গায় অ্যাটাক করবে। তাহলে আমার কি করা উচিত, আমাকে এমন খাদ্যাভ্যাসের মধ্যে থাকা উচিত যাতে কিনা আমার ব্লাডে গ্লুকোজ ফ্লাডিং না হয়। তাহলে আমাকে ডায়াবেটিস যাতে আমার কোনো সময় না হয়, সেই জন্য আমাকে তাহলে কি করতে হবে, আমাকে আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আমরা যে লাইফস্টাইলে অভ্যস্ত, সেই লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের প্রথমেই শর্ত সেটা হচ্ছে, ডক্টর খালেদ ভালির যিনি ওনার যে মত এবং তার সায়েন্টিফিক বিশ্লেষণও আছে, তাতে হচ্ছে উনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের হুইট মানে আটা বা ময়দা একদমই খাওয়া যাবে না। তার পেছনে অনেক কারণ আছে। আটা বা ময়দা কোনো সময় খাওয়া যাবে না। তাহলে আটা বা ময়দা আমাদের বাদ চলে গেল। চিনি খাওয়া যাবে না, যেটা হচ্ছে সাদা চিনি, যেটা রিফাইন্ড সুগার, সেটা একদম খাওয়া যাবে না। আচ্ছা, তারপরে সাদা নুন যেটা সল্ট, নর্মাল সল্ট যেটা, সেটা খাওয়া যাবে না। আর
আমরা হচ্ছে দুধ খেতে পারবো না। দুধ দুধ মানে যেটা হচ্ছে জার্সি গরুর দুধ, যেটা A1 দুধ বলা হয়, সেটা আমরা খেতে পারবো না, সেটা খাওয়া যাবে না। তার পেছনে কারণ আছে। তাহলে আমি একটা একটা করে কারণ বলি। যেটা হচ্ছে আটা। আটা কেন কেন ডায়াবেটিস হলে আটাটা প্রথম ছাড়তে হবে আটা, কিন্তু ডাক্তাররা কোনোদিন বলে না, ডাক্তাররা বলে রুটি খাবেন। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে আটা একদম বন্ধ করতে হবে, ফার্স্ট বন্ধ করতে হবে আটা। তো আটাটা কেন? আটার মধ্যে, গমের মধ্যে গ্লুটেন বলে একটি বস্তু থাকে, যেটা ওটা একটা প্রোটিন। তো সেইটা হচ্ছে আঠালো টাইপের হয়। ওটা দেখবেন গমের মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা গ্লুটেন থেকে আসে। এবারে গ্লুটেনটা কিভাবে ক্ষতি করে? গ্লুটেনটা হচ্ছে, গ্লুটেনের যে মলিকুলার স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদের বিটা সেলের স্ট্রাকচারের কাছাকাছি। আমি বলবো না একই, কিছুটা কাছাকাছি। তাহলে বিটা সেলের কাছাকাছি যদি হয়ে যায় তা তো ভালোই। হ্যাঁ, বিটা সেলের কাছে ও তাহলে আমাদের ইনসুলিন উৎপাদন করবে না, সেটা ইনসুলিন উৎপাদন করবে না। বিটা সেলের কাছাকাছি, বিটা সেলটা তো অগ্নাশয়ে থাকে, যেটা প্যাঙ্ক্রিয়াসে থাকে। এ তো প্যাঙ্ক্রিয়াসে থাকে না, তো বাইরে বাইরে আছে। এবারে আমাদের যে অটো ইমিউন সিস্টেম আছে, অটো ইমিউন সিস্টেম কি করে, দেখে যে একটা বাইরের থেকে একটা ওই রকম একটা জিনিস একটা ঢুকছে, তাহলে ও সঙ্গে সঙ্গে কি করবে, গ্লুটেন একটা ঢুকেছে, ও সঙ্গে সঙ্গে কি করবে, গ্লুটেনকে ও বিটা সেল ভেবে বিটা সেলকেও অ্যাটাক করে দেয়। বিটা সেলকে যখন অটো ইমিউন সিস্টেম অ্যাটাক করে দেয়, তখন বিটা সেলটা মরে যায়, আর গ্লুটেন তো মরে। হ্যাঁ, তো আলটিমেট আমরা কি হারাই? আমরা যেটা হারাই সেটা হচ্ছে আমাদের শরীর থেকে বিটা সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিটা সেল নষ্ট হয়ে গেলে তাকে রিজেনারেটিভ করা খুব টাফ। এই নিয়ে প্রচুর রিসার্চ চলছে, আমেরিকাতে রিসার্চ চলছে, ইন্ডিয়াতে রিসার্চ চলছে। এখনো পর্যন্ত এটা পশুর শরীরে এটা দেখা গেছে এটা করা যাচ্ছে, একটা পদ্ধতিতে করা যাচ্ছে, কিন্তু মানুষের শরীরে এখনো পর্যন্ত সেই জিনিসটা, রিসার্চটা এগাচ্ছে আর কি, কিন্তু এখনো সেটা কনফার্ম হয়নি যেটা মানুষের শরীরে বিটা সেলের রিজেনারেশন হবে কি হবে না। হ্যাঁ, রিজেনারেশন অফ বিটা সেল মানে বিটা সেলকে আবার পুনরায় নতুন করে আনা, হ্যাঁ, সেটা হবে কি হবে না সেটা, বা একটা বিটা সেল আছে তাকে দুটো বিটা সেল করা, এইটা হবে কিনা সেটা এখনো পর্যন্ত প্রুফ হয়নি। তবে প্রাণীদের মধ্যে থেকে কিছুটা সাড়া পাওয়া গেছে, ওখানে নাকি হালকা মানে কম কম করে হচ্ছে। তো এবারে আমি বলি যে আমাদের ক টাইপের, আচ্ছা একটা হলো হচ্ছে আটা। আচ্ছা, নুন কেন খাবো না? নুন আমরা খাবো না। হ্যাঁ, নুন হচ্ছে আমাদের প্রেশারটাকে বাড়ায়। হ্যাঁ, যার জন্য ওর মধ্যে এত পরিমাণে সোডিয়াম আছে, সেই সোডিয়াম কিন্তু আমাদের প্রেশার বাড়ানোর জন্য দায়ী, যাদের নুন খাবো না। আচ্ছা, আর নুন খেতে পারি আমরা, রক সল্ট যদি হয় তাহলে খেতে পারি। আচ্ছা, আটার বিকল্প কি খাবো? আটার বিকল্প আমরা খাবো হচ্ছে জোয়ারের আটা, মিলেটের আটা, জোয়ারের আটা, রাগির আটা, বা বাজরার আটা। এই ধরনের আটাগুলো আমরা খেতে পারি। সেই আটা দিয়ে আমি রুটি বানিয়ে খেতে পারি, কোনো অসুবিধা নেই, ওর মধ্যে কোনো গ্লুটেন থাকে না। তাহলে গ্লুটেন ফ্রি আটা আমাকে খেতে হবে। আচ্ছা, চিনি কেন খাবো না? চিনি হচ্ছে ডাইরেক্ট গ্লুকোজ। চিনি যখনই খাবো তখনই সঙ্গে সঙ্গে ব্লাডের মধ্যে গ্লুকোজ একদম, মানে চিনিটা হচ্ছে আলটিমেট প্রোডাক্ট, যেটা চিনিটা যখনই খাবো সঙ্গে সঙ্গে ওটা রক্তের মধ্যে বিশালভাবে একটা ফ্লাডিং করবে, যার জন্য চিনি খাবো না। আর তাছাড়া রিফাইন্ড সুগারের মধ্যে যেটা থাকে সেটা অনেক কেমিক্যাল দিয়ে পলিশ করা, অনেক কেমিক্যাল ওর মধ্যে থাকে, যেটা হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্রকে নষ্ট করে দেয়। তো সেই কারণে আমরা চিনিটা একদমই খাবো না। তাহলে আমাদের কি কি বাদ হয়ে গেল? তাহলে চিনির জায়গায় আমরা তাহলে কি খাবো? চিনির জায়গায় কি আমরা কি মিষ্টি খেতে পারবো না? ডায়াবেটিক পেশেন্ট বলে কি আমি কি মিষ্টি খেতে পারবো না? বা ডায়াবেটিক যদি আমি নাও হই, না হলেও আমরা খেতে না বলছি, কারণ ওটা খেলেই কিন্তু আলটিমেট ডায়াবেটিক স্টেজে চলে আসতে হবে। তো কি খাবো? তাহলে আমরা একটা তালের গুড় খাবো। তালের গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম, যার জন্য কি হচ্ছে, আমরা তালের গুড়, যে কোনো ডায়াবেটিক পেশেন্ট, যে কোনো লোকের তালের গুড়টা খেতে পারে, সারা বছর ধরে তালের গুড় খেতে পারে। তালের গুড়ের হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স 35, আর চিনির গ্লাইসেমিক ইনডেক্স গ্রেটার দ্যান 80 থেকে 84 হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স, যাতে গ্লুকোজ স্পারিংটা খুব তাড়াতাড়ি হয়। তো আমরা তালের গুড় নিয়ে পরীক্ষা করে দেখেছি, আমরা হয়তো দুমুঠো তালের গুড় খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমরা এটা কি উঠছে কিনা, পিপিটা যেটাকে বলে আর কি, হ্যাঁ, সেটা উঠছে কিনা আমরা দেখলাম, 1-2 ঘন্টা পরে দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ লেভেল কিন্তু উঠছে না। গ্লুকোজ লেভেলটা উঠছে না। এটা আমরা কিন্তু প্রমাণ করি, এমনি ঘরে বসেই আমরা এটা করেছি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তালের গুড়টা কিন্তু
খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস খেতে হবে যেটা হচ্ছে তেলটা। হ্যাঁ, তেলটাও কিন্তু আমাদের বাজারের যে তেল তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, ট্রান্স ফ্যাট আছে। কারণ যে কমার্শিয়াল পদ্ধতিতে বাজারে তেল তৈরি হয় তাতে কিন্তু ট্রান্স ফ্যাটটা মানে উৎপন্ন হয়ে যায়। ট্রান্স ফ্যাট কেন উৎপন্ন হয়? 250 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কোনো তেল ফুটতে আরম্ভ করে তাহলে সেক্ষেত্রে ট্রান্স ফ্যাটটা তৈরি হয়ে যায়। ওই ট্রান্স ফ্যাটটা কোনোদিনই শরীর থেকে বের করা যায় না, ওটাকে কোনো রকম ভাবে বের করা যায় না। তাহলে ওটা কোথায় গিয়ে যাবে? ওটা আলটিমেট জমে হচ্ছে লিভারে গিয়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম লোকের কিন্তু দেখা যাবে যে যারা এই খাওয়ার এখনকার যে চলতি খাবার যেগুলো খায় বা যে লাইফস্টাইল এখন চলছে সেই লাইফস্টাইলে যদি যারা থাকে তাদের কিন্তু ফ্যাটি লিভার দেখা যাবে যে 80% লোকের কিন্তু ফ্যাটি লিভার আছে। কারণ আমাদের পরিশ্রম অনেক কমে গেছে, কমে যাওয়ার জন্য কি হয়েছে আমাদের ওটা ওই ট্রান্স ফ্যাটটা বা স্যাচুরেটেড ফ্যাট যেগুলো থাকে সেগুলো সব কিন্তু করে চলতে আরম্ভ করেছে। তাহলে আমি কি খাবো? আমি তেল যেটা খাবো সেটা হচ্ছে ঘানি চালিত যেটা তেল, যেটা গরুর চালিত যে ঘানি আছে সেই ঘানির তেলটা যদি আমি কোল্ড প্রেস তেল যেটাকে বলে সেটা যদি খাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট প্লাস হেক্সেন বলে একটা পদার্থ থাকে, সেই হেক্সেনটা আমরা পাবো না। প্লাস এখন যেটা করছে সেটা হচ্ছে, এখন কেন অনেকদিন থেকে এটা করছে সেটা হচ্ছে পাম তেল মেশানো আছে। পাম তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট থাকে, তো আমাদের কিন্তু সেইগুলো ঢুকছে। তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের আমরা পরীক্ষা করেছিলাম, পরীক্ষা করে দেখেছিলাম বাজারে যে তেলগুলো নামি তেলগুলো পাওয়া যায় তাদের 50% কিন্তু তার মধ্যে পাম অয়েল থাকে। যার জন্য কি হচ্ছে আমরা যে এই তেলটা খাচ্ছি এতটাই ক্ষতিকারক, এটা কিন্তু খাওয়া উচিত নয়। তো এর পরিবর্তে আমাকে খেতে হবে কলু চালিত তেল, যেটাকে ঘানির তেল বলে, অথবা কোল্ড প্রেস তেল। এখন কোল্ড প্রেস তেল বাজারে পাওয়া যায়, হ্যাঁ সেইটা খাওয়া যেতে পারে। তো এইগুলো এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, এবারে আমি একটা জিনিস বলি যে প্রথমেই আমাদের শর্ত হচ্ছে এটাকে আউট করে দিতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়ার যে স্টাইলটাকে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি জাস্ট একটা মোটামুটি বলছি, মানে একটা হাইলাইট দিচ্ছি বা একটা দিচ্ছি। তারপরে কিন্তু এটা আমাদের কিন্তু এটা তো চলবে। ডক্টর খাদের আলীও আসবেন, হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি বলেছেন যে আমি কোলাঘাটে আসবো, এসে আমি 3 দিনের একটা ওয়ার্কশপ করব। সেই ওয়ার্কশপে আরো ভালো আরো সুন্দর করে ডিসকাশন হবে এবং সেদিনকে সারাদিন ধরে আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন। কি ধরনের খাবার খেতে বলছেন উনি সেটা এখানে রান্না করে খাওয়ানো হবে সবকিছু, এবং কিভাবে রান্না করতে হবে সেগুলো উনি শিখিয়ে দেবেন। হ্যাঁ, তো উনাকে আমরা মাইশোর থেকে আনছি। উনি আমাদের কথা দিয়েছেন অক্টোবর মাসের সেকেন্ড উইকে উনি আসবেন। সেই দিন 3 দিনের একটা ওয়ার্কশপ আমরা করব, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত থাকতে হবে। এবং ওনার পরামর্শ, যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করবেন। আর যে খাওয়ার পদ্ধতি সেই খাওয়ার পদ্ধতি উনি সবকিছু বলে দেবেন। তো তার আগে আমি কিছু বলে দিচ্ছি, উনার যে খাওয়ার পদ্ধতি যেগুলো সেগুলো বলে দিচ্ছি। যে সকালবেলা আমাকে খালি পেটে যেটা করতে হবে সেটা হচ্ছে কতগুলো জিনিস আছে, ওটা কাঁড়া খেতে হবে। কাঁড়া মানে কি, ওই একটা পাতাকে আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে তার যে রসটা খেতে হবে। তাহলে খালি পেটে কি খেতে হবে? খালি পেটে যাদের ডায়াবেটিস হয়ে গেছে অলরেডি বা প্রি ডায়াবেটিস তাদের খেতে হবে গুলঞ্চ। গুলঞ্চ আমাদের এখানে পাওয়া যায়, খুবই পরিচিত নাম। গুলঞ্চটা 1 সপ্তাহ খেতে হবে, ওটাকে ফুটিয়ে খেতে হবে। 1 ইঞ্চি কেটে নিতে হবে, কেটে নিয়ে থেতো করে জলের মধ্যে দিয়ে ওটা ফুটিয়ে ওই 1 কাপ জলে যদি ফোটানো হয় ওটা হাফ কাপ যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। মানে সঙ্গে সঙ্গে না, ওটা ঠান্ডা করে খেতে হবে। এটা একটা খেতে হবে 1 সপ্তাহ। তারপরে 1 সপ্তাহ খেতে হবে কালো জামের পাতা। কালো জামের পাতাকে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে খাবো। ফুটিয়ে নিয়ে ওর থেকে যে কাপটা বেরোবে সেটা খাবো। ওই পদ্ধতি একটাই, যে আমি যদি 1 কাপ জলের মধ্যে ফোটাই তাহলে হাফ কাপ হয়ে গেলে তাহলে তৈরি হয়ে গেল আমার। তারপর তেলাকুচা পাতা। তেলাকুচা পাতা আমাদের গ্রাম বাংলায় পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওটা 1 সপ্তাহ খেতে হবে। তারপর পুদিনা পাতা 1 সপ্তাহ খেতে হবে। যাদের হয়ে গেছে তাদের জন্য বলছি আর কি, যাদের প্রি ডায়াবেটিক স্টেজ, আমি পুরোপুরি নর্মাল করতে চাইছি। হ্যাঁ, এটা যে সারা জীবন খেতে হবে তা নয়, এরপরে কমিয়ে দিতে হবে। তাহলে ওই সপ্তাহে 1 দিন হয়তো খেলাম, এরকম আর কি। যেরকম আমরা করে চিরতা জল যেরকম খাই সেরকম ভাবে আর কি। তারপর পুদিনা খেতে হবে। তারপরে খেতে হবে সজনে পাতা। সজনে পাতা একদিনকে ফুটিয়ে খেতে হবে। তারপর একটা পিটুনি বলে একটা পাতা আছে, সেই ওটাও গ্রাম বাংলায় আপনাদের আশেপাশে আছে। আমি ছবিগুলো দিয়ে দেবো, কোন ছবিগুলো দিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের আশেপাশে ওই পিটুনি পাতা আছে। তাহলে এই এতগুলো জিনিস প্রত্যেকদিন খালি পেটে খেতে হবে, খালি পেটে কাঁড়া করে খেতে হবে। এটা গেল একটা। তারপরে আমি জলখাবার খাবো হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে আমি জলখাবারটা খেয়ে নেবো।
জলখাবারটা কি খাবো? জলখাবারটা ব্রেকফাস্ট যেটা আমরা খাবো সেটা হচ্ছে মিলেট বলে একটা জিনিস আছে। মিলেট মানে 5 রকমের মিলেট আছে আমাদের। 5 রকমের মিলেট, মানে মিলেট অনেক রকমের হয়। তো উনি 5টা মিলেটকে আইডেন্টিফাই করেছেন, রিসার্চ করে দেখেছেন এই 5টা মিলেটই আমাদের সব রোগকে সারায়। তো লিটল মিলেট বলে একটি আছে, ওটা আমি 25 থেকে 30 গ্রাম আমি নিয়ে নেবো, নিয়ে ওটাকে 8 ঘন্টা সোকিং এ রাখবো, সোক করে রাখবো। রাখার পর আমি ওটা ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তার সাথে আমি ডাল বা তরকারি দিয়ে খেয়ে নেবো। ওটা কদিন খাবো? লিটল মিলেটটা আমি 2 দিন খাবো। তারপর 2 দিন খাবো কোদো মিলেট, খাবো 2 দিন খাবো। এই একই পদ্ধতি, 8 ঘন্টা রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালবেলা ফুটিয়ে আমি খাবো। তারপরে বার্নিয়ার্ড মিলেট একটা আছে, যেটাকে বলে হচ্ছে শ্যামা চাল, আমাদের দেশে আমাদের বাংলা ভাষায় শ্যামা চাল নামে পরিচিত। সেই বার্নিয়ার্ড মিলেটটা, ওটাকেও 2 দিন খেতে হবে। আর তারপরে ফক্সটেল মিলেট আছে 2 দিন খেতে হবে। টোটাল 5টা মিলেট 5 দুগুণে 10 দিন খেতে হবে। আবার সাইকেল করে আবার ওইগুলোকে ঘুরে ফিরে আবার আসবে। ঠিক আছে, এইভাবে এইভাবে আমরা হচ্ছে মিলেট গুলো খাবো। খাওয়ার পরে এবারে আমরা মাঝখানে 12টার সময় যে কোনো ফল 2-3 রকমের, আমি তো 9টার সময় খেয়ে নিলাম, 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিলাম। এবারে মাঝখানে যে কোনো সময় ওই 12টার সময় একটা দুটো ফল খেয়ে নেওয়া হলো। সে পেয়ারা হতে পারে, শশা হতে পারে, 2 রকমের ফল আমি খেয়ে নিলাম, যার যা সামর্থ্য মতো খাবে আর কি। হ্যাঁ, খাওয়া হয়ে গেল। তারপরে 1:30টার সময় আমরা খাবো। 1:30টার সময় আমরা খাবো একটু, মানে চাল উনি খেতে বারণ করছেন, কিন্তু আমরা বলছি চালটা খেলে কোনো অসুবিধা হচ্ছে না। যদি ঢেকি চাটা চাল পান তো খুবই ভালো, কম করে একটু চাল, লাল চাল হলে আরো ভালো, লাল চাল এইসবগুলো পেলে ভালো হয়। চাল, তারপর শাকসবজি, 2 রকমের সবজি করলেন, ডাল করলেন, করে খেয়ে নিলেন। ঠিক আছে, আর নিরামিষ খাওয়াটাই শ্রেয়। আমরা আমাদের আমাদের মানুষ হচ্ছে তৃণভোজী, মানুষকে নিরামিষ খেলেই আমরা ভালো মনে করি। এবারে আপনারা খেতে পারেন মাছ, কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন মাছ খেলেই শ্রেয়, আমাদের যেটা মনে হয়েছে আর কি। আমরা এই স্টাইলটা করে আমরা দেখেছি, আমরা খুব সুস্থ আছি এবং আমাদের সবকিছু নর্মাল আছে। তো যাই হোক, তারপরে 1:30টার সময় খেলেন। 1:30টার সময় খাওয়ার পর বিকেল বেলা একদম খাবেন না, কিচ্ছু খাবেন না বিকেল বেলা। আমরা সবসময় কি করি, বিকেল বেলা বেশি যে চপ পুরি খেলাম বা অন্য কিছু খেলাম, এটা করি, এটা করা যাবে না। তাহলে এটা যদি না করে তাহলে কটা খেতে হবে, 7টার মধ্যে আপনাকে, 6:30 থেকে 7টার মধ্যে আপনাকে রাত্রের খাবারটা খেয়ে নিতে। কি খাবেন রাত্রেবেলা? রাত্রেবেলা ওই মিলেট খাবেন। আমি 2 বেলা মিলেটের কথা বলছি, কারণ 2 বেলা মিলেট আমরা যে 10 জনকে সারিয়েছি দেখেছি 2 বেলা মিলেট খেলেই হবে, 3 বেলা না খেলেও চলবে। বাঙালি একটু ভাত খেলে কোনো অসুবিধা নেই, ভাতের মধ্যে কোনো গ্লুটেন থাকে না এবং কোনো অসুবিধা হয় না, এবং কম করে খাবো, আমি ভাতটা কম করে খাবো। ঠিক আছে, তারপরে আমি 7টার সময় কি করবো, আমি মিলেটের রুটি খেলাম। যাদের রুটি খাওয়া অভ্যেস আছে তারা রুটি খেলাম। রুটি কিভাবে বানানো হয় আমরা সব ট্রেনিং দিয়ে দেবো, কিভাবে। সবাই কিন্তু এই রুটি বানাতে পারে না, মানে পারবেও না, কারণ ওর মধ্যে তো কোনো আঠা থাকে না, যার জন্য কি হলো, রুটিটা করা খুব কষ্টকর। তাহলে আমরা রুটিটাও শিখিয়ে দেবো, আমাদের এই ওয়ার্কশপ যখন হবে তখন আমরা রুটি তৈরি করা শিখিয়ে দেবো। হ্যাঁ, তো এইভাবে আমরা এইভাবে রাত্রে খাওয়াটা খেতে হবে। রাত্রে খাওয়াটা খাওয়ার পরে তারপরে সকালবেলা যেটা, মানে রাত্রে তাহলে আমি 7টার সময় খেয়ে নিলাম, আমাদের 7টার সময় খেয়ে নিয়ে আমাকে সকালবেলা আমি কিন্তু আবার 9টার সময় খাচ্ছি। তার মানে এই আমাদের কতক্ষণ অটোফেজিক ব্যাপারটা কি হচ্ছে, আমার যে আমি কতক্ষণ আমার পেট খালি থাকছে, তখন হচ্ছে 7টা থেকে 9টা, মানে 14 ঘন্টা। 14 ঘন্টা যদি এই অটোফেজিতে আমরা থাকি, হ্যাঁ, তাহলে আমাদের শরীর ঠিক থাকবে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন রিসার্চ ওয়ার্ক থেকে এটা বোঝা গেছে যে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটাকে বলে, 7টার থেকে 9টা, যদি আমি করতে পারি, 14 ঘন্টা করতে পারি, তাহলে কিন্তু আমাদের, আপনি যদি প্রথমবারে 14 ঘন্টা না করতে পারেন দরকার নেই, আপনি 7টা থেকে 7টা করুন। তাহলে আপনি যদি 7টায় খান সকালবেলা, তাহলে 7টায় শুরু করুন আপনার খাওয়া দাওয়া, তাহলে 12 ঘন্টা। তারপরে আস্তে আস্তে আপনি 9টার মধ্যে চলে যান, 8:30 থেকে 9টার মধ্যে চলে যান, তাহলে 14 ঘন্টায় আপনি কিন্তু এটা মানে এইটা করলে ভালো হয় আর কি, ইন্টারমিডিয়েট ফাস্টিংটা। এবং বহু এক্সপার্টরা, লাইফস্টাইল এক্সপার্টরা বলেছেন যে এটা করলে তাহলে আমাদের ওয়েটটা ঠিক থাকে। অ্যাকচুয়ালি আমরা যে রাত্রি 10টার সময় খাই, এইটা কিন্তু খেলে আমাদের ওয়েট গেইনটা হয়ে যায়, ওই সময় কিন্তু হজম হয় না। অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস যেটা কি হয়, আসল হজমটা করা হয় তো প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস জাস্ট সূর্য যখন ওঠে তখন ও অ্যাক্টিভ হয়, তারপর যত সূর্যের তেজ কমতে থাকে ও আস্তে 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 করে ঘুমিয়ে পড়ে। আর ঠিক সূর্যাস্তের পরে ও কিন্তু একদম ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। ইনঅ্যাক্টিভ হওয়া মানে কি, ও আর ইনসুলিন তৈরি করতে পারে না।
তাহলে ইনসুলিন যদি তৈরি করতে না পারে তাহলে ও কিন্তু রক্তের থেকে আমার শর্করাটাকে টেনে আনবে কি করে? ইনসুলিন তো টেনে আনে, তাহলে ইনসুলিন আর তৈরি করতে পারছে না। তো সেই কারণে বলা হয় যে সূর্য ডোবার পর খাওয়া উচিত না, এটা মুনি ঋষিরা মেনটেন করেন, আমরা পারি না। কিন্তু আমরা যদি এটা 6টা-7টার মধ্যেও যদি খেয়ে নিই আমরা, তাহলে আমি দেখেছি যে আমাদের সব দিক থেকে শরীর ঠিক থাকবে। যাই হোক, এই জিনিসগুলো আমরা আমাদের মেনটেন করতে হবে। মেনটেন করে আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা এখনো ইনসুলিন নিচ্ছেন, কেউ হয়তো মেডিকেশনে আছেন, যে ওষুধ খেয়ে দুবেলা ওষুধ খাচ্ছেন, সেইগুলো আস্তে আস্তে করে আপনাদের বন্ধ করে দিতে হবে। কারণ আমার দেখা, আমারই একজন কলিগ, তাকে যেভাবে সারানো হলো, তার 3টে রোগ ছিল। একটা ছিল হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে থাইরয়েড। 3টে রোগী কিন্তু উনি মুক্ত হয়ে গেছেন। ওনাকে আজকে আমি আনতে পারিনি, উনি তাহলে বলতেন আর কি, হ্যাঁ কিভাবে মুক্ত হয়েছেন। তো ওনার কিন্তু সকালবেলা একটা ডায়াবেটিকের ওষুধ চলতো, আর রাত্রিবেলাও খেতে হতো। সেটার থেকে রাত্রেরটা অফ হয়ে গেল, কদিন পরে রাত্রেরটা অফ হয়ে ডাক্তারই অফ করে দিলেন যে না, আপনার তো সুগার লেভেল ঠিক আছে, আপনার তো বেশি খেলে আমার মুশকিল। রাত্রেরটা অফ হয়ে গেল। তারপর দিনেরটাও 1/4, প্রথমে হচ্ছে 3/4 খাওয়া হলো, তারপর হাফ খাওয়া হলো, তারপরে 0 হয়ে গেল। মানে কেউ যদি এটা শুরু করেন, আপনারা ওষুধ কিন্তু প্রথমে বন্ধ করবেন না। 1-2 মাস পর থেকে আপনি টেস্ট করবেন, টেস্ট করার পরে দেখবেন ডাক্তারই আপনাকে বলবে ওষুধের ডোজ কমাতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু করবেন। এটা করলে আমার মানে আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমি প্র্যাকটিক্যাল পারসন, আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো ডাক্তারও নই, আমি কোনো নিউট্রিশনিস্টও নই, কিন্তু আমি প্রচুর স্টাডি করেছি এবং আমি প্রচুর প্র্যাকটিক্যাল করেছি। অনেকগুলোই প্র্যাকটিক্যাল, 3 বছর ধরে আমি প্র্যাকটিক্যাল করে আসছি। তাতে আমার মনে হয়েছে, আমি নিজেই আমার নিজের শরীরটাকে গিনিপিগ বানিয়েছি। গিনিপিগ বানিয়ে আমি দেখলাম যে না, আমি সুস্থ আছি, আমার সব রকম এর থেকে আমি সুস্থ আছি। তো এই হচ্ছে ব্যাপার। এবারে আমাদের ডায়াবেটিস হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে যাদের বিটা সেল শেষ হয়ে গেছে, মানে তারা কোনোদিন ইনসুলিন তৈরি করতে, অগ্নাশয়ে ইনসুলিন তৈরি করতে পারছে না, সেইটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 ইজ মোর ডেঞ্জারাস দ্যান টাইপ 2। তো টাইপ 1টাকে সবসময় ওকে করতে হবে কি, ইনসুলিন নিয়েই যেতে হবে। কিন্তু ডক্টর ভালির কাছে কিছু ডকুমেন্টস আছে, মানে উনি ডকুমেন্টস মানে কি, উনি একদম প্র্যাকটিক্যাল করেছেন। টাইপ 1 ডায়াবেটিসও একটু টাইম নিচ্ছে, কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে এই খাদ্য যে পদ্ধতি আমরা বললাম, এই পদ্ধতিতে যদি আমরা খাবারটা খাই, টাইপ 1 ডায়াবেটিস একটু টাইম নিলেও ওই বিটা সেলটা রিজেনারেশন হয়ে যাচ্ছে। মানে কম হলেও বিটা সেলটা রিজেনারেশন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে ওটা টাইম নিয়ে 1 বছরের মধ্যে হয়তো বিটা সেলটা আসছে এবং তার ইনসুলিনটা জেনারেশন হচ্ছে। আর টাইপ 2 ডায়াবেটিসটা কি? টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হচ্ছে বিটা সেলের কর্মক্ষমতা কমে গেছে। মানে আমরা এই যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে টাইপ 2, ম্যাক্সিমাম টাইপ 2 ডায়াবেটিস। কেন আমরা এত বেশি অগ্নাশয়কে কাজ করিয়েছি, কাজ করতে ও আর কিছু কাজ করতে পারছে না। তো আরেকটা কি, ইনসুলিনটা এত বেশি বেরিয়ে রক্তের সাথে মিশে তারা সেখান থেকে শর্করাকে টেনে এনে কোষে পৌঁছে দেওয়া, এইটা করতে ইনসুলিন বডিটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে ইনসুলিন উৎপাদন কমে গেছে। যেহেতু বিটা সেল মরে গেছে, সেই জন্য ইনসুলিন উৎপাদন হওয়া বন্ধ হয়ে গেছে। এই দুটো কারণে টাইপ 2 ডায়াবেটিসটা হয়। টাইপ 2 ডায়াবেটিস মানে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি পুরোপুরি কিউর হয়ে যাবেন, আপনাকে আর ওষুধ খেতে হবে না। 3 থেকে 4 মাস, যার জন্য আমরা যে এটা রেখেছি 14ই আগস্ট থেকে আমাদের শুরু হচ্ছে, 31শে ডিসেম্বর আমরা শেষ করছি। তো আমাদের মেইন এটা শুরু হয়ে যাচ্ছে মানে 1 সেপ্টেম্বর থেকে আপনারা কোর্সটা শুরু করতে পারেন। এখন থেকে সবাই অনেকে শুরু করে দিয়েছে, এখন থেকে করতে পারেন। তো আমরা যে 4 মাস আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে আমরা যতজন আছেন যারা এটা কোর্সটা ফলো করবেন, সেপ্টেম্বর মানে এখন আপনারা একটা ব্লাড টেস্ট করবেন। সেই ব্লাড টেস্টের মধ্যে থাকবে হচ্ছে ফাস্টিং সুগার, নাম্বার 2 থাকবে হচ্ছে পিপি সুগার, যেটা হচ্ছে 2 ঘন্টা পরে, খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা পরে করে পিপি সুগার করবেন। আর HbA1c এটা করবেন। HbA1c টা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেটর, ওটা হচ্ছে 3 মাসের অ্যাভারেজ শর্করা হিসেব দেয়। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন কি হয়, হিমোগ্লোবিন শর্করার সাথে মিশে যায়।
ওখানে যে প্রোটিন আছে সেই ব্লাডের যে হিমোগ্লোবিনের সাথে A1C, হ্যাঁ, এই প্রোটিনের সাথে ওটা মিলে যায়, মিলে একটা সলিউশন তৈরি করছে, যেটাই হচ্ছে আমাদের ফ্লো করে নিয়ে আসে। সেইটার অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে 5.6 হতে হবে। যদি 5.6 হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মানে HbA1c যদি 5.6 থাকে আর লেস দ্যান 5.6 থাকে তাহলে আপনি একদম ওকে, মানে আপনার কিন্তু তার মানে এই নয় যে আপনি এই লাইফস্টাইলটাকে চালিয়ে যাবেন, আপনার কিন্তু পরেও আসতে পারে। আর HbA1c যদি 5.6 এর চেয়ে যদি গ্রেটার হয়, মানে বেড়ে যায়, তখন আপনি হচ্ছে প্রি ডায়াবেটিক স্টেজে চলে গেলেন। সেটা কত, রেঞ্জটা কত? প্রি ডায়াবেটিক স্টেজের রেঞ্জটা হচ্ছে 5.7 থেকে 6.4। আপনার ডায়াবেটিস হয় নাই কিন্তু আপনার আগমন হয়ে গেছে, আর কি ডায়াবেটিসের আগমন হয়ে গেছে 5.7 থেকে 6.4% যদি থাকে। আর গ্রেটার দ্যান 6.5% যদি হয়ে যায় তাহলে আপনি একদম পুরোপুরি ডায়াবেটিক পেশেন্টে পরিণত হয়ে গেছে। এটা হচ্ছে HbA1c, এটা 3 মাসের ছাড়া ছাড়া নিতে হয়। কারণ আপনি যদি আজকে নেন, কালকেও যদি 1 সপ্তাহ পরে নেন, দেখবেন একই রেজাল্ট পাবেন। ওই জন্য 3 মাস পরে পরে আপনি এটা নেবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি যে আমাদের পিপি যে আমাদের ফাস্টিং এর যে রেঞ্জটা, সেটা হচ্ছে 70 থেকে 99। আপনি যে ফাস্টিং যেটা আপনার ব্লাড সুগারটা নেওয়া হবে সেটা হচ্ছে 70 থেকে 99 অ্যাজ পার WHO। এখন WHO এটা আবার কমার্শিয়ালি ভেবেছে, অ্যাকচুয়ালি 70 থেকে অনেকেই বলছেন এটা 70 থেকে 99, এটা হচ্ছে WHO ইচ্ছা করে দেওয়ার, যাতে কিনা আমাদের ওষুধ কোম্পানিগুলো ভালো করে ব্যবসা করতে পারে। হ্যাঁ, আরো বেশি আমাদের এজটা হচ্ছে 125 হওয়া উচিত। হ্যাঁ, তো যাই হোক, WHO যেটা দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান যে যারা ওরা দিয়েছে, সেটা হচ্ছে 70 থেকে 99 হলে আপনার নর্মাল রেঞ্জ। আর যদি 100 থেকে 125 থাকে, সরি 70 থেকে 99 হচ্ছে ফাস্টিং পিপি, আর 140-এর যদি নিচে থাকে তাহলে ওটা হচ্ছে পিপি সুগার, মানে পিপি মানে খাওয়া দাওয়ার পর 2 ঘন্টা পরে যেটা না হয় ওটা পিপি। তো 140-এর নিচে থাকতে হবে, তাহলে আপনার হচ্ছে কোনো ডায়াবেটিস নেই। আর প্রি ডায়াবেটিক রেঞ্জটা কত কি বলছে? প্রি ডায়াবেটিক বলছে ফাস্টিংটা হচ্ছে 100 থেকে 125, আর 140 থেকে 199 যদি থাকে তাহলে পিপিটা, তাহলে আপনি কিন্তু প্রি ডায়াবেটিক হয়ে গেছেন। আর ডায়াবেটিক হলে কি হবে? যাদের 126 হচ্ছে খালি পেটে, যেটা ফাস্টিংটা 126 অথবা গ্রেটার দেন 126 হয়, তাহলে আপনি কিন্তু ডায়াবেটিক হয়ে গেছেন। আর পিপিটা হচ্ছে আপনার 200 অথবা গ্রেটার দেন 200 যদি হয়, তাহলে আপনি পুরোপুরি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছেন। যাই হোক, এটা নিয়ে অনেক দ্বিমত আছে আমাদের, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দ্বিমত আছে। আমরা অ্যাপোলোতে গিয়ে দেখেছি, সেখানে বলছে 125 এরকম আর কি। তো হুয়ের এটা নাকি দেওয়া মানে একটা কমার্শিয়াল ব্যাপার আছে, সবাইকে ডায়াবেটিক পেশেন্ট বানিয়ে দাও, তাহলে ডায়াবেটিক ওষুধ বিক্রি হবে, এইরকম আর কি, এইসব ব্যাপার আছে। তবে যাই হোক, যেটা আমরা 100 ধরেই চলবো, 100টাই হচ্ছে নর্মাল, মানে 70 থেকে 99 এটাই নর্মাল, এটা ধরেই চলবো। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা ঠিক করেছি, যেটা আমাদের এবার পরিকল্পনা, শুনুন, আমরা হচ্ছে প্রত্যেক মাসের সেকেন্ড এবং ফোর্থ থার্সডে, প্রত্যেক মাসের সেকেন্ড থার্সডে অথবা ফোর্থ থার্সডে, মানে দ্বিতীয় বৃহস্পতিবার অথবা চতুর্থ বৃহস্পতিবার, আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পেশালিস্টরা, যারা নিউট্রিশনিস্ট হতে পারেন, ডাক্তার হতে পারেন, যারা এই পদ্ধতিতে মানে নর্মাল করছেন, এবং বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসবে আপনাদের মূল্যবান বক্তব্য দেবে। আর আমরা এটা চলতে থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। আপনাদের শুধু একটাই কাজ হবে, যারা যারা এই এতে যোগদান করতে চাইছেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চাইছেন, তাদের 3টে ডকুমেন্ট তৈরি করে রাখুন। একটা হচ্ছে ফাস্টিং করবেন, ব্লাড সুগার ফাস্টিং করবেন, আর ব্লাড সুগার পিপি করবেন, এটা করলেন, আর HbA1c-টা করে রেখে দিলেন। মানে আমার স্টার্টিং ডেট এইটা, আমার এই আছে। এবারে আমি সেই 31শে ডিসেম্বর এর আগে আমরা এই রিপোর্টটা আমরা নেব। সেই রিপোর্টে আপনার সত্যিকারের ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি, সেটা নেওয়ার জন্য ওটা নেব। আপনি সত্যি সত্যি ডায়াবেটিক থেকে আপনি নর্মাল জায়গায় যেতে পেরেছেন কি পারেননি, সেটার পরীক্ষা হয়ে যাবে, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমরাও বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের এতে আমরা যে মূল্যবান তথ্যগুলো দিয়েছিলাম সেই অনুযায়ী মানে আমরা করতে পেরেছি আপনাকে, এটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে।
আর ডক্টর ভালি খাদার ভালি উনি আসবেন অক্টোবর মাসের সেকেন্ড উইকে। আপনারা অবশ্যই আমাদের কোলাঘাটে আসবেন। উনি কলকাতায় চেয়েছিলেন বা কোলাঘাটে, যে কোনো জায়গায়, কোলাঘাটে অবশ্যই আসবেন। এসে ওনার 3 দিনের যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপটা অবশ্যই আপনারা করবেন। তার আগে আমাদের খাদার ভালির কাছে শিখে আসা এরকম কয়েকজন আছেন, তারা কিন্তু একদিন করে হয়তো এখানে করতে পারেন। তাদের সাথেও কথা বলেছি, তারাও এসে করাবেন। কি করে রান্না করবেন, কি করে আপনি এই জিনিসটাকে আরো আরো সুস্বাদু করবেন, হ্যাঁ, কিভাবে আপনি রুটিটা বানাবেন, কিভাবে আপনি মিলেটের বিরিয়ানি বানাবেন, কিভাবে আপনি মিলেটের হালুয়া বানাবেন, বিভিন্ন রকম আইটেম। আপনি মিলেটের গোলাপজাম বানাতে পারেন, হ্যাঁ, আপনি এগুলো যত ইচ্ছা খান, কিচ্ছু হবে না আপনার। কিন্তু যদি এই আটার ময়দার মধ্যে চলে গেছেন, তখন কিন্তু শেষ। মানে আপনার জীবন থেকে, এটা সবসময় মনে রাখবেন, আপনার জীবন থেকে আটা ময়দা সরিয়ে দিতে হবে, চিনি সরিয়ে দিতে হবে, আর নুন সরিয়ে দিতে হবে, আর দুধ সরিয়ে দিতে। দুধের প্রোডাক্ট খেতে পারেন, কিন্তু দুধটা সরিয়ে দিন। দুধটাকে একদম পুরোপুরি সরিয়ে দিন, খাবেন না। কারণ দুধে প্রচন্ড পরিমাণে হরমোন থাকে, সেই হরমোনাল ইমব্যালেন্সটা কিন্তু আপনার শরীরে আসবে। সেই জন্য আপনি দুধটাও একদম খাবেন না। তাহলে এই কটা জিনিস আপনি যদি মেনে চলেন, আপনাকে আর ওষুধের মুখোমুখি হতে হবে না। আপনি আপনার নর্মাল জীবন আপনি করতে পারবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এই শরীর সুস্থতা, আমাদের অ্যাকচুয়ালি দুটো ব্রেন আছে। একটা ব্রেন হচ্ছে আমাদের মাথা, আর একটা ব্রেন হচ্ছে আমাদের পেট। তো আমাদের যে পেট, এইটাকে যদি আমরা ঠিক রাখি, তাহলে আমার কিন্তু অর্ধেক কেন 90% প্রবলেমই আমার সলভ হয়ে গেল। কি করে পেটটাকে ঠিক রাখবেন? আমাদের পেটে অ্যাকচুয়ালি অসংখ্য গাট ব্যাকটেরিয়া আছে, মানে উপকারী ব্যাকটেরিয়া আছে। আমরা দিনের পর দিন আজে বাজে জিনিস, তেলে ভাজা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মশলা ফসলা খেয়ে আমরা আমাদের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছি, উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছি। তাহলে আমাকে ওই খাবারটা আমাকে বন্ধ করতে হবে, এবং এখানে আমাকে যথেচ্ছ পরিমাণে ব্যাকটেরিয়া, লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আমাকে ঢুকিয়ে যেতে হবে। তো কি করে ঢোকাবেন? আপনি ওই যে মিলেট যেটাকে বলা হচ্ছে, মিলেট যে আপনি খাবেন, তার মিলেটের যে পান্তা, সেই পান্তার যে জলটা, যেটাকে আমরা বাংলা ভাষায় পান্তা বলি, ফার্মেন্টেড মিলেট, সেই জলটা যদি প্রত্যেকদিন 1 গ্লাস করে খেয়ে নেন, সকালবেলা উঠে 1 গ্লাস করে খেয়ে নেন, আপনার দেখবেন সব রকম, মানে আপনার কোনো প্রবলেমই হচ্ছে না। পেট যদি আপনার ঠিক থাকে, আপনার প্রবলেম সব সলভ হয়ে যাবে। আপনার হজম ভালো হবে, সবকিছু ভালো হবে। অর্থাৎ পেটটাকে আমাদের ঠিক রাখতে হবে। পেট ঠিক রাখতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে ফার্মেন্টেড, আপনি দই খান, তার সাথে সাথে আপনি ফার্মেন্টেড মিলেট, অথবা অনেক সময় যদি মনে হয় যে একটু না, আমি পান্তা ভাতের জলটা খাবো, তো পান্তা ভাতের জলটা খেতে পারেন। এমনি আমাদের যে ভাত আছে, সেই ভাতের জলটা খাবেন। আর ভাতের ব্যাপারটা উনি কিন্তু না বলেছেন ভাত খেতে। ভাতও প্রচন্ড পরিমাণে স্পাইক দেয়, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা ওই ঢেঁকি ছাড়া চাল পাওয়া খুব মুশকিল, তো আমরা বহু কষ্টে জোগাড় করছি। তো সেই ঢেঁকি ছাড়া চালটা আমরা খাচ্ছি, হ্যাঁ, তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ঢেঁকি ছাড়া চালে থাকে তো আপনার কি বলবো, ফাইবারটা থাকে, ফাইবারটা থাকলে ওটা কোনো অসুবিধা, মানে সেই অর্থে কোনো অসুবিধা করছে না। তাছাড়া আমি ভাতটা তো কম খাবো, আমরা দুপুরবেলা যে ভাত খাবো, আমরা 50 গ্রাম চালের ভাত খাবো, তাহলেই আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা আমার পুরোপুরি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। আজকে 3 বছর ধরে আমি এরকম করে যাচ্ছি, এই লাইফস্টাইল লিড করে যাচ্ছি, এবং খুবই সুন্দর আছি। এবং প্রত্যেকদিন সকালবেলা কিন্তু এক্সারসাইজ করতে হবে, এটা মাস্ট। শুধু ওই খেলাম দিলাম আর চুপচাপ ঘুমিয়ে থাকলাম, ওরকম করলে হবে না। প্রত্যেকদিন সকালবেলা 40 থেকে 45 মিনিট হাঁটা এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, হ্যাঁ, সেটাও উনি দেখিয়ে দেবেন। হ্যাঁ, কি এক্সারসাইজ করবেন, নর্মাল এক্সারসাইজ, কোনো স্পেশালিটি কিছু নেই, নর্মাল এক্সারসাইজ করবেন। করার পরে দেখবেন আপনার কোনো রকম কিছু প্রবলেম হবে না। যাই হোক, আমি এতটুকুই বললাম। আমাদের টোটাল প্রোগ্রামটাকে আমরা যেমন হবে, আমরা আমাদের ওই ইয়েতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আর আজকে যে কথাটা বললাম, তার জিসটা মানে ওই যে লাইফস্টাইলটা, কখন কি খাবো না খাবো, সেটাও আমরা দিয়ে দেবো। কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ওখানে যার কিছু প্রবলেম থাকবে, তারা কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার পাবেন, সব রকম কোশ্চেন। এবং খাদর আলী সাহেব আমাদের সাথে যুক্ত আছেন। যে কোশ্চেনটা আমি পারবো না, সেটা খাদর আলী সাহেবকে দেবো, ডক্টর খাদর আলীকে দেবো, উনি সেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবেন। তো অ্যান্সারটা দিলেন, আপনারা সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। যা কিছু মনে আসে সেটা করবেন। আর প্রত্যেকটা প্রোগ্রাম কবে কি হচ্ছে আমরা খবর দিয়ে দেবো। আপনারা পারলে আসবেন, আর না পারলে আপনারা অনলাইনে দেখবেন। ফিজিক্যাল কিছু প্রোগ্রামে আমরা ব্যবস্থা করেছি, সারা 4 মাস ধরে চলবে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, আপনারা অ্যাটেন্ড করুন, এবং আপনাদের রিলেটিভ বা আপনাদের চেনা পরিচিত যে কেউ আছে, আমাদের সাথে যুক্ত করুন। এটা মনে রাখবেন, এটা
ডায়াবেটিসের এগেনস্টে যুদ্ধ, সারা পৃথিবী কিন্তু ডায়াবেটিসে পড়ে গেছে। আমেরিকানরা, এই তো আমেরিকার এক ভদ্রলোকের সাথে সেদিন কথা বললাম, ওদের খাদ্যাভ্যাস এমনই, ওদের ম্যাক্সিমামই হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্ট। ওরা খায় হচ্ছে ওই পাউরুটি খায়, যেটা হচ্ছে আটার পাউরুটি খায়, আর পিজা খায়, এইসব খায়। তো এইগুলো খাওয়ার জন্য তাদের কি হচ্ছে, ম্যাক্সিমামই ওদের ডায়াবেটিক পেশেন্ট, মানে হয়তো 80 থেকে 90% ডায়াবেটিক পেশেন্ট। আর আমাদের ইন্ডিয়াতেও তো ছেয়ে যাচ্ছে এটা। তো সেই জন্য ডায়াবেটিক মুক্ত আমাদের পৃথিবী করতে হবে, আমাদের ভারতবর্ষ করতে হবে ডায়াবেটিক মুক্ত। তো সেই কারণে আপনারা এই ডায়াবেটিস সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধতে আপনারা সামিল হন, এবং আমাদের যে নিয়ম কানুন সেটা আপনারা মেনে চলুন। দেখবেন কোনো আপনার ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, লাভ হবে। এবং যে লাভটা হবে সেটা উপলব্ধি করবেন, আরো 10টা লোককে আপনি অনুপ্রাণিত করবেন। আর এটা কিন্তু মনে রাখবেন, কোনো খাবার দিয়ে, ওষুধ দিয়ে নয়, খাবারের মাধ্যমেই আপনি কিন্তু চিকিৎসাটা হবে। শুধু আপনি খাওয়ার স্টাইলটা চেঞ্জ করবেন আর একটু টাইমটা মেনটেন করবেন, তাহলেই হবে। হ্যাঁ, আপনি যেটা বললাম যে রাত্রি 7টার সময় খেয়ে নিতে হবে, 7টার জায়গায় 8টা হলো ঠিক আছে, এক আধ দিন 8টা হলো ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন 6:30 7টার মধ্যে একদম খেয়ে নেওয়া। পারবেন, প্রথম প্রথম কষ্ট হবে, তারপর দেখবেন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি জেগে থাকুন, 11টা পর্যন্ত জেগে থাকুন, কিন্তু ওটা খাবেন। ঠিক আছে, এবারে আমি আপনাদের যা কোশ্চেন আছে আপনারা বলুন। হ্যাঁ, আমি যদি উত্তর দিতে পারি আমি সেটা উত্তর দেবো। আপনারা নিজেদের এটা অন করে আপনি কোশ্চেন বলতে পারেন আমাকে। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। একটু আনমিউট করে নেবেন, আনমিউট করে নেবেন। আনমিউট করে কোশ্চেনটা করবেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার বলুন বলুন, কিছু কোশ্চেন থাকলে বলুন। বলছি এই রাতের খাবারটা তো ডিউটি থেকে তো ফিরতে ফিরতেই তো 8:30 9টা 10টা বেজে যায়। ওই টাইমটা তো একটা মেনটেন ওইটা করা বড় মুশকিল। ওইটা খেয়ে নিতে হবে, ওইটা কিন্তু খেয়ে নিতে হবে। ওটা ওটা কিন্তু দরকার হলে আপনার সঙ্গে রেখে দেবেন, সঙ্গে রেখে খেয়ে নেবেন। কিছু করার নেই, শরীর ঠিক রাখতে গেলে ঠিক টাইমে খেতে হবে। হ্যাঁ, আচ্ছা, সঙ্গে আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, ওই রকম রুটি বানিয়ে নিয়ে যাবেন, বা মিলেটের খিচুড়ি বানিয়ে নিয়ে চলে যাবেন। রাত্রেবেলা টুক করে আপনি টিফিন থেকে বের করলেন, খেয়ে নেবেন। 25 থেকে 30 গ্রাম মাত্র খেলেই আপনার পেট ভরে যাবে, আর কিচ্ছু দেখতে হবে না, খিদেই পাবে না আপনার। 25 গ্রাম মিলেটে আপনার পেট একদম ভরে যাবে। ওকে একটা খিচুড়ি বানিয়ে নিয়ে চলে যাবেন, খেয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আর কিছু আছে। করছেন? আর কিছু করছেন? না, ও, আচ্ছা, ঠিক আছে, ঠিক বাকিগুলো আছে। তো বললেন যে ওই ইয়েগুলো পাতা, যে হ্যাঁ, পাতাগুলোর কথা বললেন আর কি। হ্যাঁ, পাতাগুলোর আমি ছবি দিয়ে দেবো। হ্যাঁ, সব হ্যাঁ, ছবি দিয়ে দেবো, আর টোটাল কি 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 করতে হবে না না না, করতে হবে। ওই পাতাগুলো কি মানে রোজই সবগুলোই খেতে হবে, না 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 এইটা না আজকে? না 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 না, গুলঞ্চ, যেমন গুলঞ্চ, গুলঞ্চটা হচ্ছে আমাদের ডি টাইপে আছে। হ্যাঁ, গুলঞ্চ সব জায়গায় আমাদের টাউনশিপে ছড়িয়ে আছে। গুলঞ্চ হচ্ছে ওই 1 ইঞ্চি কেটে নিতে হবে, কেটে নিয়ে ওটা 1 সপ্তাহ ধরে খেতে হবে জলের মধ্যে দিয়ে। ওটা গুলঞ্চটা 1 সপ্তাহ চললো, তারপরে আচ্ছা, চলে আসবে। স্টেপ বাই স্টেপ আর কি, পর। তারপরে চলে যাবে কালো জামের পাতা বা হ্যাঁ, তেলাকুচা পাতা। তেলাকুচা হ্যাঁ, পাতাটা 1 সপ্তাহ চললো।
তারপরে পুদিনা পাতা বাজারে পাওয়া যায়। সজনে পাতা তো অ্যাভেলেবেল আছে, সজনে পাতা যেখানে আমাদের সব জায়গায় অ্যাভেলেবেল, সজনে পাতা 1 সপ্তাহ। তারপর দেশি পিটারি বা পিটুলি পাতা 1 সপ্তাহ। আবার ঘুরে আসবে, আবার আমি গুলঞ্চ দিয়ে শুরু করেছিলাম, গুলঞ্চ আবার 1 সপ্তাহ শুরু হবে। এইটা কিন্তু ওই 3 মাস বা 4 মাস যে কোর্সটা ওটা খেয়ে যেতে হবে। তারপরে সেরে গেলে আমার অত বেশি খেতে হবে না, তখন সপ্তাহে 1 দিন একটা খেলাম, এরকম আর কি, অত আচ্ছা, রেগুলার খেতে হবে না। কিন্তু আচ্ছা, খাওয়াটা চেঞ্জ করা যাবে না। এই যে যে খাওয়ার টাইমটা, সেই টাইমটা কিন্তু নর্মালি চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আর যেটা বললাম যে ছাড়তে হবে, ওটা ছাড়তেই হবে, ওটা না ছাড়লে কোনোদিনই ছাড়বে না, ঠিক আছে? ওই রুটিটা, ওই আটা ময়দাটা ছাড়তে হবে, আর বিস্কুট খাওয়াও হ্যাঁ, ছাড়তে হবে, ঠিক চিনি আছে? আর ওই নুন। চিনি নুন একদম খাওয়া যাবে না। চিনির পরিবর্তে তালগুড়ের চিনি, আর নুনের পরিবর্তে হচ্ছে রক সল্ট, যেটা হচ্ছে সন্দক লবণ বলে না, সন্দক লবণটা খেতে পারে, ওটা দিয়ে কোনো অসুবিধা হ্যাঁ, নেই। হ্যাঁ, সন্দক লবণ। হ্যাঁ, ঠিক আছে। আর দুধ খাওয়া যাবে না, দুধের পরিবর্তে পনির খেতে পারেন, অথবা দই খেতে পারেন, দুধটা খাবেন মানে না। আর প্রোডাক্ট আর কি, প্রোডাক্টটা চলবে। বাই প্রোডাক্টটা খেতে পারেন, কিন্তু দুধ একদম খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। খুব সিম্পল, মানে যদি আপনি ভাবেন না যে এটা খুবই সিম্পল, একবার অভ্যেস হয়ে গেলে। হ্যাঁ, প্রথমটা অ্যাকচুয়ালি স্টার্টিং হয়ে গেলে পরে তাহলে হ্যাঁ, রেগুলাইজ হয়ে যাবে আর হ্যাঁ, কি। একদম। আর ওষুধ ছাড়বেন না, যাদের ওষুধ আছে এখন ওষুধ ছাড়বেন না, ওষুধ যা ডোজ না, ছিল না। সেই ডোজই খাবেন। দেখবেন হ্যাঁ, আপনার যখন আপনি 1 মাস বা 2 মাস পরে একবার চেক করবেন, 1 মাস পরে চেক করবেন, তখন দেখবেন যে ওর এর ভ্যালুটা কমে যাচ্ছে, মানে সুগারের যে আগে যা ওষুধ খেয়ে যা থাকতো এখন কমে যাচ্ছে। কমে যেত, তখন ডাক্তারকে দেখাবেন, ডাক্তারই বলবে যে একটু ডোজটা কমিয়ে দিই। আমাদের আচ্ছা। এখানে ডক্টর বেজ আছেন, এই কাজটা করেছেন। আমাদের প্রদ্যুৎ ঘোষ সাহেবের যে ওষুধ উইথড্রল করা, সেটা কিন্তু হ্যাঁ, আমাদের ডক্টর বেজ করেছেন, হ্যাঁ, এবং ডক্টর বেজ সাকসেসফুলি উনাকে ওষুধটা বন্ধ করে দিয়েছেন, এখন আর উনি আর ওষুধ খান না, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সেটা জানি স্যার। ঠিক আছে? তো সেই জন্য বলছি যে এটা আমাদের সম্ভব আছে। আর আপনার সাথে যারা যারা আছে, আপনার রিলেটিভ বা যে কেউ চেনা জানা, তাকে কিন্তু এই এতে যোগ করে নিন, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে নিন, তাকেও শুরু করে দিতে বলুন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস স্যার, এই যে মিলেট ফিলেট গুলো বললেন আর কি, বিভিন্ন টাইপের যে মিলেট গুলো, হ্যাঁ, হ্যাঁ, এগুলো কি অনলাইন সাইট থেকে পাবো, হ্যাঁ, অ্যামাজনে না পাওয়া যাবে, আমাদের, না এই কোলাঘাটে এইসব জায়গায় আছে? অ্যামাজনে পাওয়া যাবে। তারপরে এখানে গৌর বলে একটি ছেলে আছে, ওর ফোন নাম্বার দিয়ে দেবো, ওর সাথে আচ্ছা, যোগাযোগ আচ্ছা। করবেন, ও দিয়ে দেবে, হ্যাঁ, ও হ্যাঁ, দিয়ে দেবে। তাহলে তো ভালোই হয়। সব পাওয়া যাবে। আর নাহলে অ্যামাজনে আছে, অ্যামাজনে আপনি অনলাইনেও পেতে পারেন, এই কোল্ড প্রেস তেল বলুন, বলুন, সবই অনলাইনে পাওয়া যায়। অনলাইনে একটু দাম বেশি, আর এর কাছে একটু দাম কম, এই আর কি। হ্যাঁ, না, না, এখানে হলে তো ভালোই হয়, যদি আর মানে যে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এখানে ওই একজন একটা নাম্বার দিয়ে দেবো, আপনি নাম্বারটা নোট করে নিতে পারেন, নাম্বারটা, ফোন নাম্বারটা নোট করে নিন। নাম্বার তুলতে। হ্যাঁ, নাম্বারটা নোট করে নিন, আমি এতেও দিয়ে দেবো। হ্যাঁ, 96 96 79 79 48 48 80 80 31। 31। হ্যাঁ, ওর সাথে যোগাযোগ করবেন, ও সব পেয়ে যাবেন, বাই পোস্টও পেতে পারেন, হাতে হাতেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? অজয় বাবু, चंद्रकांत जी, चंद्रकांत जी, आप कर्नाटक से है? हाँ यस सर हाँ, आई एम फ्रॉम बोलिए बोलिए बोलिए, कुछ बोलिए, हमारे यहाँ तो डायबिटीज का प्रोग्राम चल रहा, तो आप थोड़ा कुछ बोलिए, मिलेट के बारे में कुछ बोलिए। सर। आपने ग्लाइसेमिक इंडेक्स के बारे में, शुगर और पाम जागरी के बारे में बहुत अच्छा बताया। उसका ग्लाइसेमिक इंडेक्स के बारे में वो हाँ, ठीक है, उसके बारे में अवेयरनेस भी होना चाहिए। वो डाइट जागरी वो आपका वेस्ट बंगाल में ही वो ज्यादा होता है। हाँ, 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 एकदम एकदम। वो जो तो, गौड़ का जो बोला ना, वो गौड़ प्रामाणिक, उसका हाँ पास सब कुछ है, सब कुछ है। 365 डेज उसका पाम जागरी मिलेगा, सब कुछ मिलेगा। हाँ ओके सर। ह्यूज अमाउंट ऑफ पाम जागरी है उसका पास। हाँ अगले ठीक है। दिनों में उनसे मंगवाते हैं सर उसका। हाँ, हम हाँ, उसको हाँ, आप मंगा लीजिए, कुछ प्रॉब्लम नहीं है।
हाँ तो हमारा यहाँ तो खादर वाली साहब आएंगे, तो अक्टूबर सेकेंड वीक में आएंगे। हैं, उसका लड़की भी आएंगे, डॉक्टर सरोला भी आएंगे। हैं, तो डॉक्टर सरोला यहाँ 2 दिन काम करेंगे। 2 दिन में वो जितना ये है मिलेट्स का जितना आइटम है वो दिखाएंगे वो। हैं, उसका बाद खादर वाली जी लास्ट दिन में आएगा, 3rd डेज में। उस दिन खादर वाली साहब उस सबको टोटल डिस्कस करेगा, खाना वाना सब लेके करेगा, जो कुछ करना है, जो जिसका जो क्वेश्चन है वो ये करेगा। फिजिकल प्रोग्राम होगा, ये कोलाघाट में होगा। ओके सर, कब हो रहा है सर? When? सेकेंड वीक ऑफ अक्टूबर। ओके सर, हाँ, अक्टूबर 7th, अक्टूबर सेकेंड वीक सेकेंड वीक। ओके सर, ऑफ अक्टूबर। हाँ, तो डेट अभी तक नहीं दिया, अभी तो अमेरिका में है। हाँ हाँ, अमेरिका गया है सर वो। हाँ हाँ हाँ, अमेरिका से बात किया मेरे साथ। हाँ, ठीक है। और कारो क्वेश्चन আছে? थैंक यू थैंक यू सर, थैंक यू सर। और কারো কোশ্চেন আছে? বলছি স্যার ওই পাতার পরিমাণগুলো কতটা করে হবে? পাতার পরিমাণটা আপনাকে বলে দেবো। গুলঞ্চ যেমন আমি বলে দিয়েছি 1 ইঞ্চি, 1 ইঞ্চি তো কম, 1 ইঞ্চি তো কম, মানে আপনি সোয়া বা পৌনে 1 ইঞ্চি নিয়ে নেবেন। হ্যাঁ, হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি নিয়ে নেবেন। আর কালো জামের যে পাতা, তেলাকুচা পাতা, এগুলো হচ্ছে 1 মুঠো। আপনি 10টা করে পাতা ধরে দিন, 10টা করে পাতা, 10-15টা করে পাতা। আর পুদিনা পাতা হচ্ছে ওই 1 মুঠো পুদিনা পাতা নিয়ে নেবেন। সজনে পাতাও 1 মুঠো নিয়ে নেবেন। 1 মুঠোতে যতটুকু হয় আর কি। হ্যাঁ, সেটা নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সব গাছগুলো এখানেই আছে, আমি ছবি দেবো, আপনাদের আশেপাশেই আছে। তেলাকুচা পাতা তো চারিদিকে ছড়িয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? সঞ্জীব, কথা বললে আনমিউট করে বলবেন, আনমিউট করে। ঠিক আছে, আর বোধহয় কারো কোনো কোশ্চেন নেই। তোমার ওই পাতাগুলো কি সব একসাথে? না না না, 1 সপ্তাহ করে খেতে হবে, একসাথে না। গুলঞ্চ 1 সপ্তাহ, কালো জামের পাতা 1 সপ্তাহ, তেলাকুচা পাতা 1 সপ্তাহ, আবার ওই সাইকেলটা ঘুরবে। আচ্ছা আচ্ছা, এইভাবে চলতে থাকবে আর কি। এইভাবেই চলতে থাকবে। হ্যাঁ, এবার ওটা কিন্তু এত কন্টিনিউয়াস যে 3 মাস 4 মাসের প্রোগ্রাম আছে না, সেই 4 মাসের প্রোগ্রামে থাকবে। তারপরে কিন্তু নর্মাল হয়ে গেলে এরকম ভাবে 7 দিন 7 দিন করে খাওয়ার দরকার নেই। ওটা হয়তো গুলঞ্চটা আমি খেলাম হচ্ছে সপ্তাহে 1 দিন খেলাম। এই পাতা কি এমনি গরম জলে ফুটিয়ে হাফ গ্লাস খেতে হবে নাকি? হ্যাঁ, গরম জলে ফুটিয়ে 1 কাপ, যদি পূর্ণ 1 কাপ জলের মধ্যে ফোটাই, তাহলে ওটা যেই হাফ কাপ বা তার একটু বেশি, ওই হাফ কাপের মতো হলো, তাহলে সব কাজগুলো বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে ওটা তুমি ঠান্ডা করে খেয়ে নিলে। 1 কাপ জল না, যদি আমি হাফ গ্লাসে জল দিই, তাহলে হাফ গ্লাস জলটাকে তার হাফ করতে হবে, তার হাফ করে আমি কাড়াটা খেতে হবে। কাড়া তৈরি করার নিয়মই এটা। এটা আমি উনি আমাকে ইনফরমেশনটা দিয়েছেন। এটা তো ওনার বইয়ে খুব একটা ভালোভাবে লেখা নেই, তো উনি সেইভাবে বলে দিয়েছেন আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইটা খেলে আমি এইভাবেই খাই, খেয়ে দেখেছি, খুবই খুবই কাজ। এখন আমাকে খেতে হয় না, আমার তো কোনো ডায়াবেটিস ছিল না, তার বর্ডার লাইনে ছিল। ঠিক আছে, এইটা কিন্তু 4 মাস ধরে খেতে হবে, এটাই বলার ছিল আর কি। আর যাদের একটা জিনিস বারবার বলছি, যাদের রিলেটিভরা আছেন তাদেরকে এর মধ্যে যুক্ত করুন। যুক্ত করে আমরা কিন্তু সব ইনফরমেশন কিন্তু এর মধ্যেই থাকবে। আর কারো কোনো অসুবিধা হলে শুধু একটা করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে সেই মেসেজের অ্যান্সার আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ডক্টর খাদার ওয়ালি আমাদের এই গ্রুপের সাথে জড়িয়ে থাকবেন। হ্যাঁ, আমরা কোশ্চেন গুলো ওনার কাছে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে উনি অ্যান্সার করে দেবেন। আর তেলের ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক জিনিস। ওই তেলটা আমরা তো টেস্ট করে যেটা দেখেছি, ভয়ঙ্কর জিনিস পেয়েছি। ওখানে হেক্সেন পাওয়া গেছে, হেক্সেন। আমি তেলের রিপোর্টটাও একদিনকে শেয়ার করবো। হ্যাঁ, হেক্সেন পাওয়া গেছে। সেই হেক্সেন হচ্ছে এতটাই ক্ষতিকারক, আমাদের নার্ভাস সিস্টেমটাকে পুরো শেষ করে দেয়। ধীরে 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 নার্ভাস সিস্টেমকে শেষ করে দেয়। আর হেক্সেন দিতে ওরা বাধ্য হয়। কেন বাধ্য হয়? হেক্সেনটা হচ্ছে একটা কেমিক্যাল,
যেটা হচ্ছে C6H6 আর কি, সেইটা সেইটা হচ্ছে ওই ইয়ের থেকে এক্সট্রাক্ট করতে পারে, মানে সর্ষের দানা বা যে 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 বাদাম তেল করে বাদামের দানা, হ্যাঁ, এখান থেকে ও কিন্তু তেলটাকে এক্সট্রাক্ট করতে পারে আর কি। এক্সট্রাক্ট করতে পারে, ওকে হিট দিলে তেলটা ওর সাথে টেনে বেরিয়ে চলে আসে। সেই জন্য ওরা হেক্সেন দিতে বাধ্য হয়। হেক্সেন না দিলেও তেলই বেরাবে না, মানে অনেক কম পরিমাণে তেল বেরাবে। তো হেক্সেন পাম তেল এটা একদম ওদের একদম বাধা। আবার তারপর হচ্ছে 250°C এটাকে ফোটানো হয়, মানে হিট দেওয়া হয়। তাহলে 250°, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে তেলটা খাচ্ছি সেই তেলটা কিন্তু অ্যাকচুয়ালি পোড়া তেলই খাচ্ছি, একবার পোড়া তেল খাচ্ছি, তাহলে সেটাকে আমরা আবার পোড়াচ্ছি, সেকেন্ড টাইম পোড়াচ্ছি। তার মানে কতটা ট্রান্সফ্যাট তৈরি হচ্ছে, কতটা স্যাচুরেটেড ফ্যাট তৈরি হচ্ছে, সাংঘাতিক পরিমাণে তৈরি হচ্ছে। ওই জন্য যেটা ওনার বক্তব্য, যে কলু চালিত তেল যদি পাওয়া যায়, কাঠের ঘানির তেল যদি পাওয়া যায়, সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে আমি স্টপ করছি। আর তো কারোর কোনো কোশ্চেন নেই, আর যদি কোনো অসুবিধা হয়। হ্যালো, হ্যালো, গুড নাইট। স্বপন বালা বলছি। হ্যাঁ সমন বলো। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, বলো। হ্যাঁ, যাই হোক, মানে আপনার প্রোগ্রামটা ভালো লাগলো আর কি। হ্যাঁ, আপনি এটা করছেন আর কি, এবং ডায়াবেটিস কি কন্ট্রোল করা যায়, এবং এই মিলেটের ব্যবহার আর কি। মিলেটটা আমিও মানে খাচ্ছি আর কি, সঞ্জীবের মাধ্যমে আমি কালেক্ট করেছি গোয়ের থেকে আর কি। হ্যাঁ, তো প্রথম একটা লট নিয়েছি আর কি। তো ওই সেইগুলো 1, 2, 3, 4 এরকম কোনটা আগে খেতে হবে কোনটা পরে খাওয়া, ওই নাম্বার দেওয়া আছে আর কি। ওইটা মেনটেন করতে হবে, তাই তো? একদম একদম মেনটেন করতে হবে, ওই সাইকেলটাকে মেনটেন করতে হবে। 4 মাস তুমি তো খাবেই, তারপরেও খাবে, কিন্তু ওই পাতাগুলো কাড়াগুলো তখন আস্তে আস্তে করে একদিন খেলে, একদিন এটা খেলাম, মানে একটা রোববার এটা খেলাম, পরের রোববার ওটা খেলাম, করলেই হবে। কিন্তু এই স্টাইলটাই মিলেট খাওয়াটাকে আমাকে প্র্যাকটিস করে নিতে। আমি ভাতের পরিবর্তে মিলেট খাচ্ছি। মিলেট তো একটা ভাত। রাভা পাওয়া যায়, রাভা রাভা মানে সুজি পাওয়া যায়। সেই সুজি দিয়ে তো আমরা বিভিন্ন রকম, আমি যেমন সুজিটাই খাই, কোনোদিন উপমা বানাই, কোনোদিন হালুয়া বানাই, কোনোদিন খিচুড়ি বানালাম, হ্যাঁ, এরকম করে খাই। এত মুখে টেস্ট খুব লাগে, ভালো টেস্ট লাগে। তো কালকে যেমন আমার ঘরে হচ্ছে ইডলি হচ্ছে, লিটল মিলেটে ইডলি হচ্ছে। বেশ। আর রুটি বানানোটা শিখতে হবে আর কি। হ্যাঁ, রুটি বানানোটা শিখিয়ে দেবো, একদম অনলাইনে শিখিয়ে দেবো। তোমরা হয়তো এখানে আসতে পারবে না, সেক্ষেত্রে এই গৌরকে বলা আছে ও রুটি বানানোটা একদম অনলাইনে ভিডিও করে ওখানে ছেড়ে দেবে। হ্যাঁ, তাহলে একদম মানে আমাদের যেরকম আমরা বাঙালিরা যেরকম রুটি খাই, তুলতুলে রুটি, একদম ফোলা ফোলা রুটি, সেরকম পাওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু ওই রাজস্থানি স্টাইলের রুটি আমরা খাই না, তো ওই মোটা মোটা রুটি ওগুলো আমরা খাই না। হ্যাঁ, তো খেতে পারি না, খাই না মানে খেতে পারি না। তো সেইটা আমার প্রথম ওরকমই হচ্ছিল। তারপরে আমরা একটা পদ্ধতি বের করেছি, বের করার পরে তারপর দেখলাম যে না, ওটা সুন্দর হচ্ছে, একদম ফোলা ফোলা রুটি হচ্ছে, কোনো অসুবিধা নেই, এবং ওই রুটিটা দিব্যি খাওয়া যাচ্ছে, আর টেস্টিও লাগছে, ভালো টেস্ট লাগছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এরপরে পার্টিসিপেট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এরপর ডেটটা লিখে দেবো ওখানে, প্রত্যেক ইয়ের মাসের সেকেন্ড থার্সডে আর ফোর্থ থার্সডে, ঠিক আছে, অল্টারনেট বৃহস্পতিবার করে করা হচ্ছে, যাতে কিনা এই 9টা থেকে 10টাই থাকবে, এবং বিভিন্ন লোক আসবে, যেমন আমেরিকা থেকে আসবে, ইংল্যান্ড থেকে আসবে, তারপরে আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গুণী ব্যক্তিরা যারা এটা নিয়ে কাজ করছেন, তারা আপনাদের সামনে আসবে এবং এসে বক্তব্য রাখবে। আর এটা ধারাটা কিন্তু এটা কিন্তু একই, এই যে বেসিক ফরম্যাটটা যেটা আমাদের আছে না, ফরম্যাটটা একই ফরম্যাট। ওরা হয়তো একটু 19-20 বলবে, কিন্তু জিনিসটা একই। হ্যাঁ, এরকম চর্চা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, গুড নাইট চন্দ্রকান্তজি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে ওকে।